আপনারা দেখছেন এসবি-টিভির বিশেষ সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৬ ইসরায়েলি সেনা নিহত। ইয়েমেন উপকূলে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ট্রাম্প ও বাইডেন বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি। ব্রাজিলের সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণ, নিহত ১। চাপে নয়, জাতীয় স্বার্থেই পারমাণবিক আলোচনায় প্রস্তুত ইরান। এবারে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮২ জন। হামলার পর ধ্বংসস্তূপের নিচেও আটকা পড়েছেন অনেকে। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৩,৭১২ জনে পৌঁছেছে বলে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া আরও অন্তত ১,০৩,২৫৮ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৭ জন নিহত এবং ১৮২ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। গতকাল রাতে আইডিএফ জানায়, নিহত সেনারা সবাই গোলানি ব্রিগেডের ৫১ ব্যাটালিয়নের সদস্য। নিহতদের মধ্যে একজন ইসরায়েলি সেনাবাহিনীর ক্যাপ্টেন পর্যায়ের কর্মকর্তা, আর বাকি সবাই সার্জেন্ট অথবা ফার্স্ট সার্জেন্ট। তাদের সবার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। ইসরায়েলি গণমাধ্যম হা-আরেজ জানিয়েছে, ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের এক গ্রামে একটি ভবনে প্রবেশ করার পর প্রাণঘাতী হামলার ঘটনাটি ঘটে। ওই ভবনটিতে ৪ হিজবুল্লাহ যোদ্ধা অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের সঙ্গে গোলাগুলিতে ওই ইসরায়েলি সেনারা নিহত হন। এ ঘটনায় আহত অপর এক সেনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, পরে ইসরায়েলি বাহিনী পাল্টা হামলা চালিয়ে ওই ৪ হিজবুল্লাহ যোদ্ধাকেও হত্যা করেছে। ইয়েমেন উপকূল থেকে যাত্রা করার সময় হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ। পেন্টাগনের কর্মকর্তা মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বাহিনী বাব আল-মান্দেব প্রণালীর ট্রানজিটের সময় ইরান সমর্থিত হুথিরা একাধিক হামলা চালায়, তবে সফলভাবে এসব হামলা প্রতিহত করেছে। এক সংবাদ সম্মেলনে প্যাট্রিক রাইডার বলেন, যুক্তরাষ্ট্রের ২টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারে অন্তত ৮টি ড্রোন, ৫টি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩টি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তিনি বলেন, হুথিদের সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে মোকাবেলা ও পরাজিত করা হয়েছে। এ ঘটনায় মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজই ক্ষতিগ্রস্ত হয়নি বা কর্মীরা আহত হয়নি। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেন, প্রথম অভিযানে আরব সাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রন্তরী আব্রাহামকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বাংলাদেশ সময় রাত ১০টার পর ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে পৌঁছান। এদিন স্থানীয় সময়ে সকালে ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে ট্রাম্পকে বের হতে দেখা যায়। এরপর তিনি বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দেন। ওভাল অফিসে যাওয়ার আগে কিছু রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান। গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও ট্রাম্পের সাক্ষাৎ হল। সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্ট এবং কংগ্রেসের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। খবর বিবিসি ও সিএনএনের। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের রাজধানীর কেন্দ্রে, যেখানে দেশটির সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের প্রাসাদ অবস্থিত, সেখানে বিস্ফোরণ হয়েছে। সিএনএন বলছে, একটি বিস্ফোরণ সুপ্রিম কোর্টের বাইরে ঘটেছে এবং আরেকটি কংগ্রেসের কাছে ঘটেছে।
ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর বলেছেন, এক ব্যক্তি কোর্টে প্রবেশের চেষ্টা করলে তাকে থামানো হয় এবং তখনই বিস্ফোরণ হয়েছে। দেশটির পুলিশ নিশ্চিত করেছে যে তারা ভবনের বাইরে একজনের লাশ খুঁজে পেয়েছে। তবে ওই লাশের বিস্তারিত সম্পর্কে এখন পর্যন্ত জানানো হয়নি। কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল শুনানি শেষে 2টি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ভবন থেকে মন্ত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে। তবে এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। সেই সঙ্গে কোনো সন্দেহভাজনকারীকেও চিহ্নিত করা যায়নি। ইরান সরকার জানিয়েছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে এই আলোচনা কোনো চাপ ও ভীতি প্রদর্শনের অধীনে হবে না। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ এসলামি কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে সবসময় স্পষ্ট ও দৃঢ় অবস্থানে রয়েছি এবং আমরা তা এগিয়ে নেব। মোহাম্মদ এসলামি জানান, ইরান তার জাতীয় স্বার্থের ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়ন করবে এবং বাইরের চাপে কখনো নত হবে না। ইরানের মধ্যবর্তী কর্মকর্তারা পশ্চিমা দেশগুলোর কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, চাপ সৃষ্টি বা শাস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে আলোচনা চালানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে এই আলোচনা হবে সম অধিকার এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে। আমরা আলোচনা করতে ইচ্ছুক, তবে চাপ বা হুমকির মধ্য দিয়ে কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না।